ভাই লোক কি খবর তোমাদের? আজকে আমাদের টপিক হচ্ছে নিউক্লিয় শক্তি। অর্থাৎ আমরা আজকে জানবো যে একটা পারমাণবিক বোমা অনেক বেশি পরিমাণে শক্তিশালী হয় কিভাবে। তাহলে প্রথমে আমাদের জানা উচিত ভর বিচ্যুতি বা ভর ত্রুটি কি জিনিস, যাকে ইংলিশে বলা হয় মাস ডিফেক্ট। কি? তাহলে বোঝ যে ভর ত্রুটি বা ভর বিচ্যুতি কি জিনিস। আমরা আগের ক্লাসে পরমাণু নিউক্লিয়াস সম্বন্ধে পড়েছিলাম। তখন দেখেছিলাম আমাদের যে নিউক্লিয়াস আছে না, সেই নিউক্লিয়াস দুটি কণিকা দ্বারা গঠিত। একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। অর্থাৎ একটা পরমাণুর প্রোটন ও নিউট্রন কি, প্রোটন ও নিউট্রন একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করে একটা নিউক্লিয়াস। কি? একটা নিউক্লিয়াস। অর্থাৎ আমাদের প্রোটন আর নিউট্রন একসঙ্গে যুক্ত হয়ে মিলিত হয়ে তৈরি হয় একটা নিউক্লিয়াস। ঠিক তো? তাহলে এবার একটা জিনিস মাথায় বোঝ যে এইরকম যদি হয় তাহলে বাস্তবে কি হওয়া উচিত, যে আমাদের যে প্রোটন আছে সেই প্রোটনের যদি ভর 10 কেজি হয়, জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি, ওকে, 10 কেজি হয়, আর নিউট্রনের ভর যদি 10 কেজি হয়, তাহলে বাস্তবে একটা নিউক্লিয়াসের ভর কত হবে? একটা নিউক্লিয়াসের ভর কত হবে? দাদা আমি কি বোকা নাকি? আরে বাবা, 10 10 কত হবে? 20 কেজি হবে। ঠিক তো? কিন্তু বাস্তবে এই ঘটনাটা ঘটে নাই। দেখা যায় কত, যে এইখানে 19 কেজি বার হয়ে গেছে। অর্থাৎ কিছুটা 1 কেজি ভর হারাই গেছে, 1 কেজি ভর হ্রাস হয়েছে। এইটাকে বলা হয় পরমাণুর ভর বিচ্যুতি বা ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। বুঝতে পেরেছিস তো? অনেক সহজ করে বোঝালাম। কি? যে আমাদের নিউটনের আমাদের প্রোটন আর নিউট্রন একসঙ্গে মিলিত হয়ে যুক্ত হয়ে তৈরি হয়ে একটা নিউক্লিয়াস। তাহলে আমাদের একটা প্রোটনের ভর প্লাস একটা নিউট্রনের ভর যতটা হয় ততটা হওয়া উচিত একটা নিউক্লিয়াসের ভর। ঠিক তো? একটা প্রোটনের ভর মনে করো 10 কেজি আছে, একটা নিউট্রনের ভর মনে করো 10 কেজি আছে, তাহলে এখানে 20 কেজি হওয়া উচিত। কিন্তু বাস্তবে কি হয়? বাস্তবে যখন একটা নিউক্লিয়াস তৈরি হয়ে যায় অলরেডি, তারপরে যখন আমরা নিউক্লিয়াসটার ওজনটা পরিমাপ করি তখন দেখা যায় কত বলতো। অর্থাৎ যখন দেখ, আমরা দেখছি বলতো যে আমাদের প্রোটন আছে 10 কেজি, তারপরে আছে কি, নিউট্রন আছে আমাদের 10 কেজি। ঠিক আছে, এটা আমরা ভরটা পরিমাপ করলাম। তারপরে যখন আমরা প্রোটন আর নিউট্রনকে একসঙ্গে মিলিত করে যুক্ত করে একটা নিউক্লিয়াস তৈরি করলাম, তারপরে নিউক্লিয়াসটা পুরো স্থায়ী হয়ে গেল, নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে না এখন। তাহলে নিউক্লিয়াসটা যখন তৈরি হয়ে যায়, নিউক্লিয়াস যখন স্থায়ী হয়ে যায়, এরপর যখন আমরা নিউক্লিয়াসটাকে পরিমাপ করি ভরটা, তখন দেখা যায় যে ভরটা 19 কেজি আসছে। তাহলে আমাদের এখানে একটা সমস্যা হয় যে আমাদের এই 1 কেজি ভরটা, অর্থাৎ আমাদের যে কিছুটা ভর হ্রাস হচ্ছে, সেই ভরটা যাচ্ছে কোথায়? সেই ভরটা যাচ্ছে কোথায়? সেই ভরটা আমরা দেখবো একটু পরে। বাট এই যে আমাদের ভরের হ্রাস হচ্ছে, আমাদের বাস্তবে একটা প্রোটন ও নিউট্রনের, বাস্তবে একটা প্রোটন ও নিউট্রনের যতটা ভর আছে ঠিক ততটা যুক্ত হয়ে যখন একটা নিউক্লিয়াস তৈরি হয়, সেই নিউক্লিয়াসের ভরটা যখন পরিমাপ করা হয়, তখন দেখা যায় সেই নিউক্লিয়াসের ভরের কিছুটা হ্রাস হয়েছে। সেই ভরকে বলা হয় ভর বিচ্যুতি বা ভর ত্রুটি, আর ইংলিশে বলা হয় মাস ডিফেক্ট। বুঝতে পেরেছিস তো? আশা করি বুঝতে পেরেছিস। এবার যদি বুঝতে না পারিস তাহলে কমেন্টে ফট করে কর, কারণ আমি শুধু রেডি আছি তোকে কমেন্টে অ্যান্সার দেওয়ার জন্য। তুই তাও না বুঝতে পারিস তাহলে আমি তো তোর জন্য পার্সোনাল শর্ট ভিডিও বানিয়ে ছাড়বো। ওকে, ঠিক আছে, চল। তাহলে এবার কোশ্চেন একটা আসছে, দাদা আমরা এটা গাণিতিক ভাবে প্রকাশ কিভাবে করবো? গাণিতিক ভাবে আমরা এটা ক্যালকুলেশন কিভাবে করবো, যে যখন একটা প্রোটন আছে একটা নিউট্রন আছে, ঠিক তো, এবার যখন যুক্ত করে একটা নিউক্লিয়াস তৈরি করছি, সেই নিউক্লিয়াসের কিছুটা পরিমাণ হ্রাস হচ্ছে, সেই হ্রাসটাকে বলা হয় কি, ভর ত্রুটি বা ভর বিচ্যুতি। এবার এই ভর ত্রুটি বা ভর বিচ্যুতিকে পরিমাপ করা কি বলতে কি হবে? ডেল এম দ্বারা। কি? ডেল এম দ্বারা পরিমাপ করা হয়। তাহলে দেখ, মনে কর একটা পরমাণু আছে, সেই পরমাণুর মনে কর প্রোটন সংখ্যা কত? সেই পরমাণুর মনে কর প্রোটন সংখ্যা হচ্ছে তোর জেড, কত? জেড ধরে নিচ্ছি, ঠিক আছে। আর একটি পরমাণুর কটি? একটি একটি সরি সরি একটি পরমাণুর প্রোটনের, একটি প্রোটনের ভর হচ্ছে কত? ভর হচ্ছে মনে কর এমপি। ঠিক তো? একদম ঠিক। এবং একটা, এই যে আমরা পরমাণু নিয়েছি, সেই পরমাণুটার যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসের মনে কর ভর সংখ্যা হচ্ছে কত?
ভর সংখ্যা হচ্ছে মনে কর তোর এ, ঠিক কি নিয়েছি আমরা একটা পরমাণু নিয়েছি, সেই পরমাণু নিউক্লিয়াসের যে সেই যে পরমাণু নিয়েছি সেই পরমাণুর মধ্যে যে প্রোটন আছে, সে কতগুলি প্রোটন আছে, প্রোটন সংখ্যা হচ্ছে জেড এবং একটি প্রোটনের ভর হচ্ছে আমাদের এমপি। তাহলে এই জেড গুলো প্রোটনের ভর কত হবে, কত হবে জেড ইন্টু এমপি, একটি প্রোটনের ভর সাথে যতগুলো প্রোটন আছে তার গুণ করে দাও, তাহলে পাই যাবো জেড এমপি। এটা হচ্ছে কি এই পরমাণুটার টোটাল প্রোটনের ভর, ঠিক তো, একদম ঠিক, ওকে। এবং আমরা দেখছি যে পরমাণুটার যে ভর সংখ্যা আছে সেই ভর সংখ্যা কত, ভর সংখ্যা ধরেছি আমরা এ। এবং আমাদের এবার নিচ্ছি আমরা কি নিউট্রন সংখ্যা, কি নিচ্ছি আমরা নিউট্রন সংখ্যা ধরছি এন। তাহলে আমরা কি এখানে বলতে পারি যে এ মাইনাস জেড, বলতে পারি কিনা এন সমান আমরা এ মাইনাস জেড লিখতে পারি কিনা সেটা কমেন্টে জানা। কেন, কারণ দেখ কি হচ্ছে যে আমরা সবাই জানি যে একটি পরমাণুর মধ্যে যে ভর সংখ্যা আছে সেই ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা মাইনাস করে দিই তাহলে যতটা বাঁচে থাকবে না সেইটা হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। অর্থাৎ কি আমরা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা মাইনাস করছি তাহলে পাচ্ছি আমরা নিউট্রন সংখ্যা। তাই লিখতে পারি এখানে n সমান a মাইনাস জেড। এবং একটি নিউট্রন কি, একটি নিউট্রনের ভর মনে করা হচ্ছে কত, একটি নিউটনের ভর হচ্ছে মনে কর এম এন। তাহলে বলতে পারি যে এন গুলো নিউটনের ভর কত হচ্ছে, তাহলে বলতে পারি এখানে এন এম এন। লিখতে পারি কিনা, একদম লিখতে পারি। বা লিখতে পারি এখানে এন এর জায়গায় কি লিখতে পারি যে এ মাইনাস জেড এম এন, ঠিক তো, একদম ঠিক। তাহলে এবার মনে করো একটা আমরা নিউক্লিয়াস তৈরি করছি, তাহলে নিউক্লিয়াস তৈরি করলে আমাদের ভর বিচ্যুতি কত হবে, ভর বিচ্যুতি কত হবে দেখ ডেল এম কত হবে, ডেল এম ইজিক্যালি কত হবে যে আমাদের একটা প্রোটনের ভর কত আছে, প্রোটনের ভর আছে দাদা জেড এমপি জেড এমপি প্লাস কি হচ্ছে একটা নিউট্রনের ভর। এবার বল যে নিউট্রনের ভর কত আছে, নিউট্রনের ভর দাদা আছে এ মাইনাস জেড এম এন, কত আছে এ মাইনাস জেড এম এন, এম এন। তাহলে এবারে যখন একটা, যখন আমরা এটা কি করলাম, যখন একটা পরমাণুকে যুক্ত করলাম কি হচ্ছে, যখন একটা আমরা নিউট্রন আর প্রোটনকে যুক্ত করলাম তখন দেখা যায় যে যতটা ভর হচ্ছে তার থেকে তারপর যখন নিউট্রন গঠিত হয়ে যায়, যখন একটা নিউক্লিয়াস যখন একটা নিউক্লিয়াস গঠিত হয়ে যায় তখন সেই নিউক্লিয়াসের ভর একটু আলাদা, একটু কম হয়। তাহলে মনে কর যে যখন এটা হচ্ছে কি এটা হচ্ছে প্রোটনের ভর, এটা হচ্ছে নিউট্রনের ভর। এরপর যখন আমাদের নিউক্লিয়াস তৈরি হয়ে গেল সেই নিউক্লিয়াসটির ভর মনে কত হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে এবার যদি আমাদের ভর বিচ্যুতি বা ভর ত্রুটি পেতে চাই তাহলে কি করতে হবে, আমাদের টোটাল যে নিউট্রন আর প্রোটন আছে যুক্ত হয়ে সেই তাদের ভর থেকে আমরা এই নিউক্লিয়াসটির ভরটা এম মাইনাস করে দিব। তাহলে যতটা ভর হারান যাচ্ছে, যতটা ভর নিখোঁজ হয়ে গেছে, যতটা ভর হ্রাস হয়েছে সেটাই হচ্ছে আমাদের ভর ত্রুটি বা ভর বিচ্যুতি, ঠিক তো। তাহলে কি দেবো এই ডেলেম সমান আমরা এই এক্সাম্পলটা বোঝাবো। মনে কর যে আমাদের কি হচ্ছে, মনে কর একটা একটা আমাদের যে প্রোটন গুলো আছে সেই প্রোটনের ভর মনে কর 10 হচ্ছে, 10 হচ্ছে, ঠিক আছে, এবং আমাদের নিউট্রনের ভর হচ্ছে কত 10, ঠিক তো। এবার তারপরে যখন আমরা ওজন করছি, পরিমাপ করছি ভরটা নিউক্লিয়াস, যখন নিউক্লিয়াসটি তৈরি হওয়ার পর যখন ওজন করছি তখন দেখছি নিউক্লিয়াসটির ভরটা কত হয়েছে, তোর 19 হয়েছে। তাহলে এখান থেকে পাই যাবো কত, ডেলেমটা পাই যাবো কত হচ্ছে এখানে 20 মাইনাস 19 ইকুয়াল কত হচ্ছে আমাদের 1, 1 হচ্ছে তো। তাহলে আমরা বলতে পারি যে 1 হয়েছে, এই 1 হয়েছে ভর ত্রুটি বা ভর বিচ্যুতি বা মাস ডিফেক্ট। এরপর আমরা দেখব যে আমাদের এই যে মাসটা আছে, আমাদের এই যে ভরটা আছে, যে ভরটার হ্রাস হয়েছে এই ভরটা অ্যাকচুয়ালি যায় কোথায়, এই ভরটা কি হারিয়ে যায় বা বাস্তবে এই ভরটা হারায় কোথায়। এইবার বোঝ, এইটা আরো বেশি ইন্টারেস্টিং আছে। আমরা সবাই কিন্তু বন্ধন শক্তি সম্বন্ধে শুনেছি, শুনেছি তো, এই বন্ধন শক্তি রূপান্তরিত হয় এই ভরটা বা কিভাবে হয় সেই সম্বন্ধে বুঝ। আমরা অনেক জায়গায় দেখি একটা আইনস্টাইনের সূত্র আছে, কি হচ্ছে আইনস্টাইনের E ইজিক্যাল টু mc স্কয়ার আছে কিনা, একদম। আরে দাঁড়া দাঁড়া, আগে বন্ধন শক্তি লিখে নি, ঠিক আছে। বন্ধন শক্তি, একটি পরমাণুর বন্ধন শক্তি কি জিনিস সেই সম্বন্ধে বোঝ। কি হচ্ছে আমাদের এই যে আমরা যখন ভর বিচ্যুতি হচ্ছে বা ভর ত্রুটি হচ্ছে সেই ভর ত্রুটি বা ভর বিচ্যুতির সময় যে ভরটা আমাদের হারিয়ে যায়,
হারিয়ে যাওয়া ভরটা কি, যে ভরটা আমাদের হারিয়ে যায় বা ভর ত্রুটি হয়, সেই ভরটা অ্যাকচুয়ালি কোথায় যায় সেটা আমরা এই বন্ধন শক্তি থেকে বুঝতে পারি। দেখ, আমরা ছোট থেকে শুনে আসছি, বইয়ের উপর লেখা আছে আর খাতার উপর ছবি দিয়ে থাকে আমাদের মহান বিজ্ঞানী আইনস্টাইনের। সেখানে দেখতে পাই যে আমাদের যে আইনস্টাইন বিজ্ঞানী আছে, সেই আইনস্টাইন কি বলতো, এই আইনস্টাইন একটা সূত্র দিয়েছে, সেই সূত্রের নাম ধরে শুনে লিখেছি। সেই সূত্র কি হচ্ছে E ইজিক্যাল টু mc স্কয়ার, যেটা ক্লাস 12 এ ভালো করে বুঝতে পারবি। ওকে, কি হচ্ছে যে আইনস্টাইনের সূত্র E ইজিক্যাল টু mc স্কয়ার একটা সূত্র দিয়েছে, কি E ইজিক্যাল টু mc স্কয়ার। তো আমাদের যে ভর ত্রুটি বা ভর বিচ্যুতি হচ্ছে, সেই ভরটা আইনস্টাইনের এই সূত্র অনুযায়ী, এই আইনস্টাইনের E ইজিক্যাল টু mc স্কয়ার সূত্র অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হয়। কি হয়? ভরটা, যে ভর বিচ্যুতি বা ভর ত্রুটি হয়েছে, কি হচ্ছে, যে ভর ত্রুটি বা ভর বিচ্যুতি হয়েছে, সেই ভর ত্রুটি বা ভর বিচ্যুতি ডেল এমটা এই আমাদের E ইজিক্যাল টু mc স্কয়ার সূত্র অনুযায়ী কি হয় বলতো, শক্তিতে, এনার্জিতে, শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। যেহেতু আমাদের ভর ও শক্তি হচ্ছে একে অপরের পরিপূরক। বুঝতে পারলিস তো? কিছুই না, একদম ইজি। যদি বলা হয় যে বন্ধন শক্তি কি জিনিস, তাহলে বোঝ যে তোরা কি বলবি বা এক্সামে কি লিখবি। কি হচ্ছে দেখ, আমাদের কি হচ্ছে, ভর ত্রুটি বা ভর বিচ্যুতির সময় যে ভরটার হ্রাস হচ্ছে, যেমন দেখলাম 1 কেজি হয়েছে একটা ভরের হ্রাস, ঠিক তো? তো যে ভরটার বা যে যতটা ভরের ত্রুটি হচ্ছে বা যত ভর বিচ্যুতি হচ্ছে, সেই ভর বিচ্যুতি বা সেই ভর ত্রুটি অ্যাকচুয়ালি আমাদের মহান বিজ্ঞানী আইনস্টাইনের ইজিক্যাল টু mc স্কয়ার সূত্র অনুযায়ী ওই ভর ত্রুটি বা ভর বিচ্যুতি শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। সেই শক্তিটাকে বলা হয় বন্ধন শক্তি। এবার বলবি দাদা শক্তি বললেই তো হয়তো, বাট বন্ধন শক্তি গুলা কি আছে? তো দেখ, এই শক্তির কি কিছু কাজ নাই? আমাদের কিছুটা ভর কি হচ্ছে, আমাদের কিছুটা ভর তোর শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এবার সেই শক্তির নাম দিয়েছি আমরা বন্ধন শক্তি। বাট এবার বুঝ যে বন্ধন শক্তি একে কেন বলা হয়। কারণ কি হয়, আমাদের যতটা ভর, ভর ত্রুটির সময় ভর ত্রুটির জন্য আমাদের যতটা ভর শক্তিতে রূপান্তরিত হয়, আইনস্টাইনের E ইজিক্যাল টু mc স্কয়ার সূত্র অনুযায়ী যতটা ভর আমাদের শক্তিতে রূপান্তরিত হয়, সেই শক্তিটা অ্যাকচুয়ালি আমাদের পরমাণু একটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনকে ধরে রাখতে, বন্ধন করে রাখতে বা ঠেসাঠেসি করে শক্ত করে ধরে রাখে, তাই বলা হয় এটাকে বন্ধন শক্তি। আমাদের এই আইনস্টাইনের E ইজিক্যাল টু mc স্কয়ার সূত্র অনুযায়ী যে ভরটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে, সেই শক্তিটা আমাদের প্রোটন আর নিউট্রনকে একটি নিউক্লিয়াসের মধ্যে শক্ত করে ধরে রাখতে সাহায্য করে, তাই বলা হয় এই শক্তিকে বন্ধন শক্তি বা বন্ধন এনার্জি। বুঝতে পারছিস? ঠিক তো? এই হচ্ছে ইজি। অনেক কিছু কনসেপ্ট ছিল, এরপর যদি বুঝতে না পারিস তাহলে কমেন্টে জানাস। ঠিক আছে, আমি কিন্তু বোঝাচ্ছি যাতে তোরা বাস্তবে এক্সামে মুখস্থ না করা সত্ত্বেও তোরা নিজের ভাষা লিখতে পারিস সেভাবে, আর নাম্বার 100% পাবি সেই গ্যারান্টি আমি দিতে পারি। ওকে, ঠিক তো? একদম ঠিক। চল তাহলে, এখানে বুঝতে পারছি আমরা যে আমাদের আমাদের কি হচ্ছে, আমাদের যখন প্রোটন আর নিউট্রন একসঙ্গে যুক্ত হয়ে আমাদের একটা নিউক্লিয়াস তৈরি হয়, সেই নিউক্লিয়াসটা আর প্রোটন আর নিউট্রন গুলির আমাদের ভরের পার্থক্য হয়, যাকে বলা হয় ভর বিচ্যুতি বা ভর ত্রুটি। এবং সেই ভর ত্রুটি বা সেই ভর বিচ্যুতি আমাদের E ইজিক্যাল টু mc স্কয়ার সূত্র অনুযায়ী শক্তিতে রূপান্তরিত হয়। আর সেই শক্তিটা কি করে, সেই শক্তিটা আমাদের একটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনকে ধরে রাখতে সাহায্য করে। এরপর আমরা বুঝবো যে নিউক্লিয় বিভাজন কি জিনিস। নিউক্লিয় বিভাজন জানতে পারলিস মানে বুঝতে পারবি যে একটা বোম কিভাবে কাজ করে, আর কিভাবে একটা শহরে পড়লে, কোনো এক জায়গায় পড়লে একটা শহরকে, একটা দেশকে পুরো ধ্বংস করে দেয়, সেই সম্বন্ধে এবার বুঝতে পারবি। ঠিক আছে, এইটা আরো বেশি ইন্টারেস্টিং আছে যে নিউক্লিয় বিভাজন একটু বাস্তবে কি হয়। বুঝ তাহলে নিউক্লিয় বিভাজন, তাহলে হেডিং মেরে দে, নিউক্লিয় বিভাজন क्या होता है। নিউক্লিয় বিভাজন কি, নিউক্লিয়, क्या भाई, নিউক্লিয় বিভাজন, বিভাজন। দেখ আমাদের কি হচ্ছে, এটা অনেকদিন আগের ঘটনা। কি বলতো যে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল পুরো একদম,
ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে। ঠিক আছে, তো যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে তার আগেই সবাই জানে যায় যে অটোমেটিক যে বিশ্বযুদ্ধ হইতে চলেছে 2-3 বছর পর। যেমন এখন একটা গল্প চলছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, বাট এখনই কি হবে না, কিন্তু 3-4 বছর পর হবে কি। ঠিক তেমন। তো অনেক বিজ্ঞানী, দুজন জার্মান বিজ্ঞানী পুরো চিন্তায় পড়ে গেছিল যে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসছে, এরপর আমাদের বেশি বোমা নাই কে, তাহলে এমন কোন বোমা তৈরি করা উচিত যে বোমা সাহায্যে আমরা এক জায়গায় ফেলবো, কোটি কোটি বোমার কাজটা জাস্ট একটি বোমায় করে দিবে। ঠিক আছে, সেই জন্য 1939 খ্রিস্টাব্দে আমাদের দুজন জার্মান বিজ্ঞানী অটোহান এবং স্ট্রেসমান দেখেন, ঠিক আছে, ওরা কি করছিল, একটা পরমাণু নিউক্লিয়াস নিয়েছে পরমাণু নিউক্লিয়াস, সেই পরমাণু নিউক্লিয়াসটা নিয়ে কি বলতো, সেই পরমাণু নিউক্লিয়াস আর সেই নিউক্লিয়াসকে বা একে নিউক্লিয় বা একে তো কি বলা হয়, কেন্দ্রক বলা হয়। ঠিক আছে, একটা নিউক্লিয়াসকে তো কেন্দ্রক বলে বাংলায়, ঠিক আছে। বুঝ কি হচ্ছে, ওরা কি করছিল, আমাদের দুজন কি হচ্ছে, দুজন জার্মান বিজ্ঞানী 1939 খ্রিস্টাব্দে দুজন জার্মান বিজ্ঞানী অটোহান এবং স্ট্রেসমান বিভাজন প্রক্রিয়া, কেন্দ্রক বা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া পরীক্ষা নিরীক্ষা করছিল। তখন দেখলেন যে আমাদের একটা ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াসকে যখন আমরা যখন একটা নিউট্রন দিয়ে আঘাত করছি, কি হচ্ছে, যখন একটা নিউট্রন দিয়ে যখন আমরা আঘাত করছি, তখন সেই নিউক্লিয়াসটা ভেঙে ছোট ছোট হালকা বা কম ভর বিশিষ্ট দুটি পরমাণুর মোলের নিউক্লিয়াসে পরিণত হচ্ছে। একটা হচ্ছে ক্রিপ্টন আর একটা হচ্ছে বেরিয়াম। কি হচ্ছে, একটা বেরিয়াম। বুঝতে পারছিস তো? দেখ কি হচ্ছে, ওরা দেখলো যে আমাদের যে ভারী মৌলগুলা যেগুলো আছে, সেই ভারী মৌল থেকে মনে আছে আগের দিনে পড়েছিলাম তেজস্ক্রিয়তা রশ্মি নির্গত হয়, হ্যাঁ পড়েছিলাম। তো সেটাই হচ্ছে, ওই আমাদের অটোহান এবং স্ট্রাসমান দেখেন যে আমাদের একটা নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসটা যখন হচ্ছে, একটা নিউক্লিয়াস নিয়েছি, সেই একটা ভারী মৌলের একটা পরমাণু নিউক্লিয়াসকে যখন আমরা একটা নিউট্রন দিয়ে আঘাত করছি, একটা নিউট্রন ছুঁড়ে মারছি, যখন নিউট্রন এসে নিয়ে মিশছে, একটা নিউট্রন দিয়ে যখন আমরা একটা কি হচ্ছে, আবার বলছি দেখ, একটা ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস যেমন আছে ইউরেনিয়াম, ভারী মৌল কি না, হ্যাঁ। তো যখন দেখছি যে আমরা একটা ইউরেনিয়ামের মৌলকে, একটা মৌলের কি হচ্ছে ইউরেনিয়াম, আমরা দেখছি একটা ভারী মৌল ইউরেনিয়ামের পরমাণু নিউক্লিয়াসকে যখন আমরা একটা নিউট্রন দ্বারা আঘাত করছি, ছুঁড়ে মারছি, তখন ওই নিউট্রনটা এর সাথে মিশে আমাদের এই ইউরেনিয়ামের নিউক্লিয়াসটাকে অস্থায়ী এবং ভাঙ্গুর করে ফেলছে, এবং তার ফলে আমাদের এই নিউক্লিয়াসটা ভেঙে আবার দুটি ছোট ছোট কম ভর বিশিষ্ট বা হালকা ভর বিশিষ্ট ছোট ছোট দুটি পরমাণুর নিউক্লিয়াসে বিভাজিত হয়ে যাচ্ছে। একে বলা হয় নিউক্লিয় বিভাজন। কি হচ্ছে, যে আমাদের যে ভারী মৌলের একটা পরমাণু নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসটাকে যখন আমরা একটা নিউট্রন দ্বারা আঘাত করছি, যখন নিউট্রন আইসে নিয়ে এখানে বজর দিচ্ছে, তখন কি হচ্ছে, সেই নিউট্রনটা এই নিউক্লিয়াসের সঙ্গে মিশে যাচ্ছে, এবং যখন আবার বলছি দেখ, সরি, ঠিক আছে, সরি, আমি অ্যাকচুয়ালি গল্পে করে বলছি। দেখ কি বলছে, ওরা দেখলেন যে আমাদের একটা ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস, একটা কি রয়েছে, একটা ইউরেনিয়াম, সেই ইউরেনিয়ামের একটা ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস, সেই ভারী মৌলের নিউক্লিয়াসটিকে যখন আমরা প্রোটন ছুড়ছি, যখন আমরা নিউট্রন দিয়ে আঘাত করছি, অর্থাৎ যখন একটা নিউট্রন আইসে নিয়ে এই নিউক্লিয়াসটিকে বজর দিচ্ছে, অর্থাৎ এই নিউট্রনটা আইসে নিয়ে নিউক্লিয়াসটার সাথে মিশে যাচ্ছে। এবার যখন নিউক্লিয়াসটার সাথে আমাদের এই নিউট্রনটা মিশে যাচ্ছে, তখন এই নিউক্লিয়াসটা অস্থায়ী এবং ভাঙ্গুর হয়ে পড়ছে। এর ফলে আমাদের এই নিউক্লিয়াসটা দুটি ছোট ছোট কম বা হালকা ভর বিশিষ্ট ছোট ছোট হালকা দুটি সেম, ঠিক আছে, যদি মনে কর এইটা একটা নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসটা মনে করা হচ্ছে কত 20 এর ভরটা আছে, ঠিক তো, কত হচ্ছে, এটা 20 হচ্ছে নিউক্লিয়াসটা। এবার যখন আমরা এই নিউক্লিয়াসটিকে যখন আমরা একটা নিউট্রন দিয়ে আঘাত করছি, তখন নিউট্রনটা আসে নিয়ে এর সাথে মিশে যাচ্ছে। এবার যখন আমাদের এই নিউট্রনটা মিশে আমাদের 21 হচ্ছে, নিউক্লিয়াস তৈরি হচ্ছে, সেই নিউক্লিয়াসটা কি হচ্ছে বলতো, অস্থায়ী হয়ে পড়ছে এবং ভাঙ্গুর হয়ে পড়ছে। আর এর ফলে আমাদের সেম ভরের হালকা হালকা ছোট ছোট দুটি
পরমাণু নিউক্লিয়াসে ভেঙে পড়ছে, অর্থাৎ কি বিভাজন হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে কত, এটা হচ্ছে 11 মনে করো, এটা হচ্ছে 10, তাহলে গেলে 21, ঠিক তো? এইটাকে বলা হয় নিউক্লিয় বিভাজন। কি হচ্ছে, আবার বলছি দেখ, যে বিভাজনে কি হচ্ছে, যে বিভাজনে কোনো ভারী মৌলের নিউক্লিয়াস, যে বিভাজনে এটা ভারী মৌলের নিউক্লিয়াস, যে বিভাজনে একটা ভারী মৌলের নিউক্লিয়াস, যে বিভাজনে একটা ভারী মৌলের নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি ছোট ছোট কাছাকাছি ভরের নিউক্লিয়াস উৎপন্ন করে এবং সাথে কয়েকটি নিউট্রন জাতীয় ক্ষুদ্র ক্ষুদ্র কণাও উৎপন্ন করে এবং সাথে কিছুটা পরিমাণে শক্তিও উৎপন্ন করে, তাকে বলা হয় নিউক্লিয় বিভাজন। এই যে প্রক্রিয়াটাকে বলা হয় নিউক্লিয় বিভাজন। আরামে বললাম, মানে শর্টকাট করে বললাম, যদি না বুঝতে পারিস তাহলে আমার কমেন্টে জানাস। ওরা দেখেন কি বলতো, দেখ নিউক্লিয় বিভাজন কি জিনিস সেই সম্বন্ধে আবার বুঝ। কি হচ্ছে, আমাদের একটা ভারী মৌলের নিউক্লিয়াস, যেটা ইউরেনিয়াম, সেই ভারী মৌলের নিউক্লিয়াসটির উপর যখন আমরা নিউট্রন দ্বারা আঘাত করছি, তখন সেই নিউক্লিয়াসটা ছোট ছোট কাছাকাছি ভরের কয়েকটি ছোট ছোট হালকা ভরবিশিষ্ট দুটি সমান কি হচ্ছে, ছোট ছোট দুটি পরমাণু নিউক্লিয়াসে পরিণত হচ্ছে, নতুন নতুন পরমাণু নিউক্লিয়াসে পরিণত হচ্ছে এবং সাথে কয়েকটি কি হয়, সাথে কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি নিউট্রন জাতীয় কণারও সৃষ্টি হয় এবং সাথে কিছুটা শক্তিও উৎপন্ন হয়। কি হয়, কিছুটা শক্তি উৎপন্ন হয়। এইটাকে বলা হয় নিউক্লিয় বিভাজন। এই যে প্রক্রিয়া, এই যে সিস্টেম, এইটাকে বলা হয় নিউক্লিয় বিভাজন। বেশি কিছু নাই। কি হয় দেখ, বাস্তবে দেখলো যে আমাদের কি হচ্ছে, আমাদের একটা ভারী মৌলের নিউক্লিয়াস, কত বলতো, ভারী মৌলের নিউক্লিয়াস, যেটা হচ্ছে আমাদের কত, ভারী মৌলের নিউক্লিয়াস মনে করো 235, ইউরেনিয়াম 92। এরপর এরপর যখন আমরা এই নিউক্লিয়াসটিকে, যখন আমরা বাইরে থেকে একটা নিউট্রন দ্বারা আঘাত করছি, কি হচ্ছে, একটা নিউট্রন দ্বারা আঘাত করছি, তখন সেই নিউট্রনটা আসে নিয়ে এর সাথে মিশে যাচ্ছে। কি হচ্ছে, এর সাথে মিশে যাচ্ছে, ঠিক তো? এবার এর সাথে যখন মিশছে, তখন এই নিউট্রনটা কত হচ্ছে, 236, কত, 236 ইউরেনিয়াম 92। তখন কি হচ্ছে, এই নিউক্লিয়াসটা অস্থায়ী এবং ভাঙর হয়ে পড়ছে। আর এরপর দেখা যায় যে এই নিউক্লিয়াসটা ভাঙে নিয়ে দুটা নতুন পরমাণু নিউক্লিয়াস তৈরি করছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তো বেরিয়াম, ঠিক আছে, আর একটা বেরিয়াম যেটা হচ্ছে, একটা হচ্ছে বেরিয়াম 141, ঠিক আছে, 56 আই থিঙ্ক, ঠিক আছে, দেখতে পাবো আমাকে, ওকে, কি হচ্ছে 140, 56, এবং একটা হচ্ছে তোর ক্রিপ্টন। কি হচ্ছে, একটা ক্রিপ্টন তৈরি করছে। ক্রিপ্টন একটা নতুন মৌলের পরমাণু নিউক্লিয়াস, আর একটা হচ্ছে ক্রিপ্টন তৈরি করছে। এটা হচ্ছে কিন্তু 36 আর কত হচ্ছে, 36 আর কত, হ্যাঁ 92, 36 এ 92। আর সাথে কয়েকটা তিনটা, কি সাথে তিনটা তোর নিউট্রন গঠিত করছে এবং সাথে কিছুটা শক্তি উৎপন্ন করছে। এইটাই হচ্ছে নিউক্লিয় বিভাজন। আর এই নিউক্লিয় বিভাজনের কারণে আমাদের একটা পরমাণু নিউক্লিয়াস এক জায়গায় পড়ে, সেটা বিভাজিত হয়ে হয়ে বাড়ে 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 অনেক জায়গায় ছড়িয়ে পড়ে। কি করে দেখ, আর এইটাকে বলা হয় নিউক্লিয় চেন বা শৃঙ্খল বিক্রিয়া। কি বলা হয়, নিউক্লিয় চেন বা শৃঙ্খল বিক্রিয়া। দেখ কি হচ্ছে, যখন আমাদের একটি পরমাণু নিউক্লিয়াস আছে, সেই পরমাণু নিউক্লিয়াসটার উপর যখন আমরা জাস্ট একটি নিউট্রন আঘাত করছি, তখন সেই নিউট্রনটা মিশে নিয়ে আমাদের নিউক্লিয়াসটা কি করছে, অস্থায়ী করে ফেলছে। এবং এর ফলে আমাদের নিউক্লিয়াসটা দুটি নতুন নতুন পরমাণু নিউক্লিয়াস বেরিয়াম আর ক্রিপ্টন উৎপন্ন করছে এবং সাথে আবার ঘুরে কয়েকটা নিউট্রন উৎপন্ন করছে, তিনটা নিউট্রন উৎপন্ন করছে, ওরা তিনটে উৎপন্ন করছে এবং সাথে কিছুটা শক্তি উৎপন্ন করছে। আর এই শক্তিটা অনেক বেশি হয়। কি করে, সেই সম্বন্ধে বুঝ। আবার কি হচ্ছে, আবার ঠিক আছে, কি করছে, এই যে তিনটা তো নিউট্রন গঠিত হলো, এই তিনটা নিউট্রন আবার আইসে নিয়ে আমাদের এই 235 এরকম একটা ইউরেনিয়ামের আবার 235 ইউরেনিয়াম 92, ঠিক আছে, এই একটা নিউক্লিয়াস সাথে আবার আইসেনিয়ার আঘাত করে, ফলে আরো অনেক ক্রিপ্টন, আরো অনেক বেরিলিয়াম উৎপন্ন করে এবং এর ফলে কি হয়, অনেক বেশি বেশি তোর নিউট্রন তৈরি হতে থাকে। নিউট্রন আবার খাচ্ছে, আবার তৈরি হলো, নিউট্রন উৎপন্ন হলো, আবার নিউট্রন উৎপন্ন হয়ে যায়, নিউট্রন বাড়ে বাড়ে যাচ্ছে, 3টা 4টা 6টা 7টা 9টা, ঠিক আছে, বুঝতে বাড়ে বাড়ে যাচ্ছে। আর এর ফলে কি অনেক শক্তি উৎপন্ন হচ্ছে, আর শক্তিটা পুরো বাইরে বাইরে যাচ্ছে। আর এই কারণে তৈরি হয় একটা নিউক্লিয় চেন বা শৃঙ্খল বিক্রিয়া। আর এই শৃঙ্খল বিক্রিয়ার জন্য একটা পারমাণবিক বোমা অনেক বেশি শক্তিশালী হয়। আবার বলছি দেখ কি হয়, দেখ আবার বলছি, দেখ বোঝ। দেখ যদি এক্সামে আসে যে নিউক্লিয় বিভাজন বলতে কি বোঝো, তাহলে তারা কি বলবি, যে আমরা দেখতে পাই যে একটা ভারী মৌলের নিউক্লিয়াস
একটা ভারী মোলের নিউক্লিয়াসকে যখন আমরা একটা নিউট্রন দ্বারা আঘাত করা হয়, সেই নিউট্রন দ্বারা যখন আঘাত করা হয়, সেই নিউট্রনটা আমাদের নিউক্লিয়াসের সাথে মিশে নিয়ে সেই নিউক্লিয়াসটা কি হয়, অস্থায়ী এবং ভাঙ্গুর হয়ে পড়ে। এর ফলে আমাদের এই ভারী বলে নিউক্লিয়াসটা দুটি সমান কাছাকাছি ভরের হালকা ভর বিশিষ্ট পরমাণুর মোল বা পরমাণু নিউক্লিয়াসে উৎপন্ন হয়। কি হচ্ছে, আমাদের একটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি সমান ভর বিশিষ্ট হালকা হালকা নতুন নতুন মোলের নিউক্লিয়াস তৈরি করে এবং সাথে কয়েকটা নতুন নিউট্রনের উৎপন্ন করে এবং কিছুটা শক্তিও উৎপন্ন করে। এই প্রক্রিয়া বা এই বিক্রিয়াটাকে বলা হয় নিউক্লিয় বিভাজন বা পারমাণু বিভাজন। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো যদি বলে এক্সাম্পল কিরকম, যে আমাদের বিজ্ঞানগুলো দেখছে যে আমার একটা 235 ইউরেনিয়াম 92 আছে। এবার দেখ, এই নিউক্লিয়াসটিকে যখন আমরা নিউট্রন দ্বারা আঘাত করছি, তখন সেই নিউট্রনটা মিশে নিয়ে এর সাথে মিশছে এবং মিশে নিয়ে কি হচ্ছে বলতো, 236 ইউরেনিয়াম 92 তৈরি করছে। এবার এইটা যখন তৈরি করছে, তখন এই নিউক্লিয়াসটা অস্থায়ী এবং ভাঙ্গুর হয়ে পড়ছে। এবার অস্থায়ী হওয়ার পর এই নিউক্লিয়াসটা ভাঙে টুকরা টুকরা হয়ে কি করছে বলতো, টুকরা হয়ে আমাদের বেরিয়াম তৈরি করছে আর তৈরি করছে ক্রিপ্টন, এবং সাথে আবার কয়েকটা 3টা নিউট্রন উৎপন্ন করছে এবং সাথে কিছুটা শক্তিও উৎপন্ন করছে। আর এই নিউক্লিয় বিভাজনের ফলে উৎপন্ন এই শক্তিটাকে বলা হয় তোর বিভাজন শক্তি। কি বলা হয় এটাকে? বিভাজন শক্তি বলা হয়। নিউক্লিয় বিভাজনের দরুন উৎপন্ন শক্তিকে নিউক্লিয় বিভাজন বলা হয়। কি বলা হয়? সরি, একে বিভাজন শক্তি বলা হয়। এরপর কি হচ্ছে, যখন এখানে 3টা তোর নিউট্রন তৈরি হচ্ছে, এই 3টে নিউট্রন আবার এসে নিয়ে একটা ভারী মোলের পরমাণু নিউক্লিয়াস আবার মিশছে। এবার আবার যখন 3টা এসে নিয়ে পড়ছে, এর ফলে আবার অস্থায়ী পড়ছে নিউক্লিয়াসটা। ঠিক তো, নিউক্লিয়াসটা অস্থায়ী পড়ছে, আবার আরো ঘুরে তোর ক্রিপ্টন এরা ভাঙছে, ঠিক আছে, আবার আবার ঘুরে তোর ক্রিপ্টন, বেরিয়াম এবং আবার 3টি উৎপন্ন করছে নিউট্রন, আর আবার তোর শক্তি উৎপন্ন করছে। এইভাবে শক্তি বাড়ে বাড়ে যাচ্ছে। ঠিক আছে, আর আবার যত উৎপন্ন হচ্ছে আবার এসে মিশছে, যত নিউট্রন উৎপন্ন হচ্ছে সেই নিউট্রন আবার এসে মিশছে। এইভাবে বিক্রিয়া চলতে থাকে এবং চলতে চলতে এক জায়গা থেকে অনেকগুলা বেরিয়াম, অনেকগুলা ক্রিপ্টন আর অনেক বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হয়, অর্থাৎ বিভাজন শক্তি অনেক বেশি পরিমাণে বাইরে যায়। আর এই শক্তি থেকে আর এইটা থেকে বুঝে নিয়ে এই বিজ্ঞানে তৈরি করলো একটা পারমাণবিক বোমা। ওরা বুঝলো যে একটা ভারী মোলের নিউক্লিয়াস আর সেই ভারী মোলের নিউক্লিয়াসটার উপর জাস্ট আমরা একটা নিউট্রন আঘাত করে দেবো, বাকি তো সব জ্ঞান, ওরা অটোমেটিক ভাঙবে, ঢ্যান 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 ভাঙবে, আজ আবার মিশবে, আবার ঢ্যান ঢ্যান ভাঙবে, পুরো আবার সে মিশবে, বাড়ি বাড়ি যাবে, আবার আসবে, বাড়ি বাড়ি যাবে। এভাবে শক্তি বাড়তে 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 অনেক বেশি শক্তি উৎপন্ন হয় এবং একটা শহর, একটা দেশকে খতম করে দেয়। বুঝতে পারলিস তো? আশা করি বুঝতে পারছিস, ঠিক তো? এবার যদি বলা হয় এটা শক্তিটা উৎপন্ন কি করে হয়, তো দেখ ভাই, এই শক্তিটা উৎপন্ন হয় ভর বিচ্যুতি বা ভর ত্রুটির জন্য। কি হচ্ছে, যখন দেখা যায় এখানে যে আমাদের এই নিউক্লিয়াসটার নিউটনের ভরটা যত হয় 20 হয়েছে, এরপর যখন ভাঙে নিয়ে এরকম তৈরি হচ্ছে 3-4টা ভরে, তখন এই ভরটা বলতে কিছুটা কম হয় বা কিছুটা বেশি হয়ে যাচ্ছে, মনে করো 19 হয়েছে। তাহলে এখানে কি হচ্ছে বলতো, যে এখানে 20 আর এখানে 19, তাহলে 1 হয়েছে ভরের বিচ্যুতি। এই ভরের বিচ্যুতি বা ভর ত্রুটি এই উৎপন্ন হয়েছে শক্তিতে। আর এই কারণে আমরা ভর বিচ্যুতি বা ভর ত্রুটি সম্বন্ধে আমরা প্রথমে জানলাম। কি হচ্ছে, এই যত শক্তি উৎপন্ন হয় আমাদের নিউক্লিয় বিক্রিয়ায়, নিউক্লিয় বিভাজনে যতটাই শক্তি উৎপন্ন হয়, সব শক্তি কিন্তু আমাদের এই পরমাণুর বিভাজনের সরি আমাদের এই কি হচ্ছে ভর ত্রুটি বা ভর বিচ্যুতির জন্য হয়। এই ভর বিচ্যুতি বা ভর ত্রুটিকে আইনস্টাইনের E=mc² যায় কি হয়, এই ভর ত্রুটিটা শক্তিতে রূপান্তরিত হয়। আর এইভাবে শক্তি বাড়তে 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 অনেক বেশি উৎপন্ন হয়। এইটাই ছিল নিউক্লিয় বিভাজন। এরপর যদি বুঝতে না পারিস তোমার কমেন্টে জানাইস, আমি কিন্তু তোর জন্য শর্টলি ভিডিও মানে ছাড় দেবো, 5 মিনিট হোক 10 মিনিট হোক, তোর জন্য স্পেশাল করে। ওকে, ঠিক তো? আশা করি বুঝতে পারছিস। চল এরপর কি আছে সেই সম্বন্ধে বুঝ। দেখ, একটা নিউক্লিয়ার চুল্লি কি জিনিস সেই সম্বন্ধে আছে। নিউক্লিয়ার চুল্লি কি জিনিস, দেখ, নিউক্লিয়ার চুল্লি বা নিউক্লিয়ার রিয়েক্টর। দেখ, আমরা এখন বুঝতে পারলাম কি হচ্ছে বলতো, যে আমাদের যদি একটা 235 ইউরেনিয়াম 292 যদি আমরা একটা নিউট্রন দ্বারা আঘাত করি, তখন সেই নিউট্রন দ্বারা আঘাত করে ভাঙতে 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 অনেক ভাঙবে কি, অনেক বেরিয়াম, অনেক বেশি তোর ক্রিপ্টন আর অনেক বেশি তোর শক্তি উৎপন্ন হতে থাকবে, তাই তো? তাহলে এই বিক্রিয়াটা চলতে থাকবে, পুরো পৃথিবী ছড়িয়ে পড়বে আর পৃথিবী ধ্বংস হয়ে যাবে।
তো এইরকম যদি সমস্যা বা এরকম নিউট্রন এইরকম তোর বিক্রিয়াটা যাকে বলা হয় কি তোর নিউক্লিয় চেন বলা হয়, কি বলতো নিউক্লিয় চেন বলা হয়, ওকে, বা শৃঙ্খল বিক্রিয়া হয়। তাহলে শৃঙ্খল বিক্রিয়াকে কন্ট্রোল করা হয় তো কিসে বলতো, সেই শৃঙ্খল বিক্রিয়া তৈরি করা হয় নিউক্লিয় চুল্লির সাহায্যে। কি বলতো, নিউক্লিয় চুল্লির সাহায্যে, যাকে বলা হয় নিউক্লিয় চুল্লি। তাহলে যদি বলা হয় যে আমাদের নিউক্লিয় বিভাজনের যে শৃঙ্খল বিক্রিয়া তৈরি হয়, সেই শৃঙ্খল বিক্রিয়াকে কন্ট্রোল করা হয়, কি করে কন্ট্রোল করে নিয়ে আসা হয় আমাদের একটি নিউক্লিয় চুল্লি দ্বারা। আর এই নিউক্লিয় চুল্লির কিন্তু অনেক রকম কাজ আছে। কি হচ্ছে, কথা কথা ইউজ করা হয়, দেখ বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় নিউক্লিয় চুল্লির সাহায্যে। কি, নিউক্লিয় চুল্লির সাহায্যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়, তেজস্ক্রিয় অটোমন উৎপাদন, নিউটনের তীব্র রশ্মি উৎপাদন করা হয়, এইসব সম্বন্ধে। ঠিক আছে, এবার একটা আছে কি বলতো, যে নিউক্লিয় দুর্ঘটনা কি জিনিস। দেখ বলছি নিউক্লিয় চুল্লি, আমাদের নিউক্লিয় চুল্লি আছে, সেই নিউক্লিয় চুল্লি চিকিৎসা ক্ষেত্র এবং ল্যাবরেটরিতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা কি করি, কাজে লাগাই। ঠিক তো। তো তখন ল্যাবরেটরিতে ব্যবহৃত তেজস্ক্রিয় মৌলের আইসোটোপ গুলি থেকে নির্গত তেজস্ক্রিয় কণার পরিবেশে ছড়িয়ে পড়াকে বলা হয় তোর নিউক্লিয় দুর্ঘটনা। এই নিউক্লিয় দুর্ঘটনার ফলে দুটি রোগ হয়, দু ধরনের সমস্যা দেখা দেয়। একটা হচ্ছে কি, একটা হয় তোর প্যাথোলজিক্যাল, কি হচ্ছে একটা তোর প্যাথোলজিক্যাল প্রবলেম, কি হচ্ছে প্যাথোলজিক্যাল রোগ হয় একটা, আর একটা হয় তোর জেনেটিক। দুটি সমস্যা, একটা প্যাথোলজিক্যাল সমস্যা, আর একটা হচ্ছে জেনেটিক সমস্যা। আবার প্যাথোলজিক্যাল সমস্যা কি জানিস সুন্দর, প্যাথোলজিক্যাল হয়, প্যাথোলজিক্যাল সমস্যা একটা হচ্ছে কি, যে প্যাথোলজিক্যাল হতে ক্ষেত্রে দেহের যে অংশে বিকিরণ হয়, কি হচ্ছে দেহের যে অংশে বিকিরণ হয়, বিকিরণটা পড়ে, সেই অংশে কোষগুলি ধ্বংস হয়ে যায়। এবং কোষগুলি যখন হাতে ধ্বংস হয়ে যায়, তখন কি বলতো, এই কোষগুলি ধ্বংসের ফলে লিউকোমিয়া বা ক্যান্সার জাতীয় রোগের সৃষ্টি হয়। এবার যদি বলা হয় জেনেটিক রোগটা কি জিনিস, তো জেনেটিক প্রবলেমটা আরো বেশি খতরনাক। জেনেটিক প্রবলেমটা কি হয় বলতো, যে আমাদের ভিতরে যে জিন কোষ আছে, সেই জিন কোষ গুলাকে নষ্ট করে দেয় এই তেজস্ক্রিয় রশ্মিটা। এই এই নিউক্লিয় দুর্ঘটনা কি করে, কি করে হয়, যে আমাদের যে জেনেটিক ক্ষতি আর মারাত্মক, এতে জনকোষের জিনগুলি ক্ষতিগ্রস্ত হয়। এই রোগ বংশানুক্রমে ভাবে চলতে থাকে, আমাদের ছেলা 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 হয়ে যাবে। ঠিক আছে, বংশানুক্রম ভাবে এটা হয়েই থাকতে থাকে, হতে চলতে থাকে। এবং এর ফলে কি হবে, প্রত্যেক আমরা ভোগ করবো রোগটা, আমরা রোগটা ভোগ করবো, তার বাচ্চারা ভোগ করবে রোগটা, আমাদের তার পিঁড়ির ভোগ রোগ, এই রোগটা ভোগ করে করে যাবে। বুঝাইছ তো। তাহলে দেখ নিউক্লিয় দুর্ঘটনার জন্য দুটি সমস্যা হয়, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল সমস্যা, প্যাথোলজিক্যাল, আর একটা হচ্ছে জেনেটিক সমস্যা। এই প্যাথোলজিক্যাল সমস্যার দরুন কি হয়, প্যাথোলজিক্যাল সমস্যা হচ্ছে যে আমাদের বডির, আমাদের শরীরের যে অংশে এই বিক্রিয়াটা পড়ে, সেই অংশের কোষগুলি ধ্বংস হয়ে যায়। এবং কোষগুলি ধ্বংস হওয়ার ফলে আমাদের লিউকোমিয়া বা ক্যান্সার জাতীয় রোগের সৃষ্টি হয়, মানে লিউকোমিয়া জাতীয় বা ক্যান্সার জাতীয় রোগের সৃষ্টি হয়। ঠিক আছে, তো প্যাথোলজিক্যাল পাস শেষ। প্যাথোলজিক্যাল তুই মরলিস, তুই ক্যান্সার মরলিস, তুই ভোগ করলিস। ঠিক আছে, বাট জেনেটিক রোগটা আরো বেশি খতরনাক। জেনেটিক রোগটা কি হয় বলতো, আমাদের জিন কোষ আছে যেখান থেকে বাচ্চারা হয়, সেই জিন কোষের জনন যে কোষগুলি আছে, সেই জিন কোষের জনকোষগুলিকে ধ্বংস করে দেয়। এবং সেই জিন কোষের ধ্বংস করার ফলে আমাদের পিঁড়ি রোগটা ভোগ করে যায়। এবং আমাদের বাচ্চারা কেউ খরা হয়, কেউ কানা হয়, কেউ কারো পেট ফেলে যায়, এইসব রোগগুলোকে হয়। এইসব রোগগুলো হলো জেনেটিক রোগ। বুঝতে পেরেছিস তো, আশা করে বুঝতে পেরেছিস। এবার হয়তো নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন জাস্ট উল্টাটা, নিউক্লিয় বিভাজনের উল্টো হচ্ছে সংযোজন। বিভাজন হচ্ছিল, এটা জাস্ট জড়িত হবে। কি হচ্ছে নিউক্লিয় সংযোজন, দেখ নিউক্লিয় সংযোজন কি জিনিস, দেখা যায় যে অতি অতি উচ্চ তাপমাত্রায়, অনেক বেশি তাপমাত্রায়, অতি উচ্চ তাপমাত্রায় আমরা দুটি পরমাণু, কি হচ্ছে দুটি হালকা বা কম ভর বিশিষ্ট পরমাণু যুক্ত করে নিয়ে, সংযোগ করে নিয়ে আমরা একটা বেশি ভারী নিউক্লিয়াস উৎপন্ন করতে পারি। বুঝলি তো, কি হচ্ছে দেখ, অতি উচ্চ তাপমাত্রায় নিউক্লিয় সংযোজন কি জিনিস সেটা আমাদের বোঝ। অতি উচ্চ তাপমাত্রায় কি, অতি উচ্চ তাপমাত্রায় আমরা কম ভর বিশিষ্ট বা হালকা হালকা ভর বিশিষ্ট দুটি পরমাণু নিউক্লিয়াস একসঙ্গে সংযোগ করে নিয়ে একটা ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস তৈরি করতে পারি। এই ঘটনাটাকে বলা হয় তোর নিউক্লিয় সংযোজন। ঠিক আছে, বেসিক এক্সাম্পল দিচ্ছি না, কারণ এটা অত ইম্পর্টেন্ট নাইনকে পরীক্ষার জন্য। ঠিক আছে, নিউক্লিয় বিভাজনটাই বেস্ট ছিল। আর যদি না বুঝতে পারিস তো কমেন্টে জানাইস। ঠিক আছে, এবার যদি বলা হয় যে নিউক্লিয় সংযোজন কোথায় কাজে লাগে, তো নিউক্লিয় সংযোজন আমাদের নক্ষত্র আছে, সেই নক্ষত্রের ভিতরে হয়। যেমন সূর্য একটা নক্ষত্র, সেই সূর্যের ভিতরে আমাদের এই নিউক্লিয় সংযোজন প্রক্রিয়াটা চলে। বুঝলি তো, কি হয় যে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া চলে, কি হয় যে দুটি অতি উচ্চ তাপমাত্রায়, যখন তাপমাত্রা অনেক বেশি আছে, অতি উচ্চ তাপমাত্রায় কি হয় যে কম বা হালকা হালকা ভর বিশিষ্ট দুটি পরমাণু একসঙ্গে সংযোগ করা হয়, একসঙ্গে যুক্ত করা হয়। এবং যুক্ত করার ফলে একটি ভারী মৌলের নিউক্লিয়াস তৈরি হয়। এই ঘটনাটাকে বলা হয় নিউক্লিয় সংযোজন।
আর যদি না বুঝতে পারিস তো কমেন্টে জানাইস, আর যদি বুঝতে পারিস তো তাও কমেন্টে জানাইস। ওকে, আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে রাখ, আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করার পাশাপাশি একটু শেয়ারটাও কর। ওকে, তাতে আমার বেশি ইন্টারেস্টিং লাগে আর বেশি ফুর্তি লাগে, আরো বেশি করাতে পারি। আর যদি বুঝতে না পারিস ক্লাসটা তাহলে কমেন্টে জানাস, ঠিক আছে? আমি তো রেডি আছি যাতে তোরা কোনো রকম সমস্যা না হয়। আর এরপর যদি কোনো চ্যাপ্টারে ফিজিক্সের সাজেশন চাই বা একটু রিভিশন টাইপের চাই তাহলে তোর কমেন্টে জানাতে পারিস। ওকে, বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, অ্যান্ড শেয়ার করতে ভুলিস না।